এই ভিখারি, তোর ক্ষমতা আছে ৫০০ কোটি আনার? তুই জানিস ৫০০ কোটি টাকা কত হয়? তোরা রাস্তার লোকরা ধারণাও করতে পারবি না কি ঘটে গেছে। ৫০০ কোটি রুপি গায়েব, হাওয়ায় মিলিয়ে গেছে। যদি এই টাকা এখনই ফিরে না আসে তবে আমি ধ্বংস হয়ে যাব, এই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। ঘোষণা করে দাও, যদি যে কেউ আমার এই ৫০০ কোটি রুপি ফিরিয়ে আনতে পারে আমি তাকে ১০ কোটি রুপি নগদ পুরস্কার দেব। ব্যাংকের চেয়ারম্যান মিস্টার খান্না যখন কথাগুলো বলছিলেন তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে আতঙ্কে। সকাল ঠিক ৭টা বাজছিল। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু মেঘরাত চকের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। বাসের হর্ন, রাস্তার ধারের চায়ের দোকানের ধোঁয়া আর আস্তাকুড়ের পচা গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। ঠিক সেই আস্তাকুড়ের পাশেই ফুটপাথের এক কোনায় বসেছিল ১২ বছরের একটি ছেলে, নীল। নীলকে দেখলে মনে হয় শহরের সমস্ত ধুলোবালি যেন ওর শরীরকেই স্থায়ী ঠিকানা বানিয়েছে। গায়ের শার্টটা এতটাই ছেঁড়া যে সেটাকে জামা বলার চেয়ে ন্যাকড়া বলাই ভালো। হাতে মুখে জমে থাকা কালির দাগগুলো যেন ওর চামড়ারই অংশ হয়ে গেছে। নীল কথা কম বলে। আশেপাশের দোকানদাররা তাকে বোবা বা হাবাগোবা মনে করে, কিন্তু সত্যিটা হলো নীল বোকা নয়, সে কেবল শোনে বেশি। মানুষ যখন কথা বলে সে শব্দ শোনে, আর যখন কোনো মেশিন চলে নীল তার ছন্দ শোনে, তার প্যাটার্ন ধরে। তার মস্তিষ্কের গঠন সাধারণ মানুষের মতো নয়, সে বিশৃঙ্খলার মাঝেও গণিত খুঁজে পায়। ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল শহরের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক, ওরিয়ন ব্যাংক। নীল কাচের আকাশচুম্বী এই ভবনটার দিকে রোজ তাকিয়ে থাকে। প্রত্যেক সকালে চকচকে কালো গাড়ি থেকে স্যুটবুট পরা লোকেরা নামে, কানে ফোন লাগিয়ে চিৎকার করতে করতে কাচের দরজা দিয়ে ভেতরে চলে যায়। নীল একবার ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দরজায় দাঁড়ানো বিশাল দেহের গার্ড তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। গার্ডের সেই কর্কশ গলার আওয়াজ এখনও তার কানে বাজে, ভাগ এখান থেকে, তোর মতো ভিখারিতের জায়গায় তো না। সেই দিন নীল গার্ডের কথায় কাঁদেনি, শুধু হেসেছিল। তারপর আবার নিজের কাজে মন দিয়েছিল, প্লাস্টিকের বোতল আলাদা করা আর ছেঁড়া তার জট ছাড়ানো। ব্যাংকের সীমানা দেওয়ালের সাথে লাগানো একটা বিশাল পুরনো ট্রান্সফরমার বক্স ছিল, ওটাই ছিল নীলের প্রিয় জায়গা। ওটার গা ঘেঁষে বসে সে রোজ শুকনো রুটি চিবোয়। ওই বক্সটা থেকে একটা অদ্ভুত গুঞ্জন ভেসে আসে। সাধারণ মানুষের কাছে ওটা শুধু ওং ওং শব্দ, বিরক্তি ছাড়া কিছু নয়, কিন্তু নীলের কাছে ওটা একটা ভাষা। ট্রান্সফরমারটা কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বা রাগে গোঙাতে থাকে। নীল সব বোঝে। কিন্তু সেই দিন দুপুরবেলা পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। বাতাসের গন্ধটাও যেন ভারী হয়ে উঠল। ব্যাংকের ভেতরে হঠাৎ করেই এক প্রলয় শুরু হলো। নিচতলার ক্যাশ কাউন্টার থেকে শুরু করে ওপরতলার বোর্ডরুম পর্যন্ত সবাই যেন পাগল হয়ে গেল। কর্মচারীরা তাদের সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের মুখগুলো ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গেছে। ল্যান্ডফোনগুলো বেজেই চলেছে, কেউ রিসিভ করার সাহস পাচ্ছে না। ওপরতলার কনফারেন্স রুম থেকে চিৎকার শোনা যাচ্ছে, ৫০০ কোটি গায়েব হয়ে গেছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। এটা কোনো গুজব নয়, ব্যাংকের মেইন সার্ভার থেকে চোখের পলকে ৫০০ কোটি রুপি উধাও। টাকাটা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, না কোনো বিদেশি ব্যাংকে গেছে। টাকাটা যেন সিস্টেম থেকে পিছলে বাতাসে মিলিয়ে গেছে। আইটি টিমের সদস্যরা ইঁদুরের মতো ছোটাছুটি শুরু করল। সার্ভার লক খোলা হলো, ফায়ারওয়াল চেক করা হলো, দেশের সেরা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জরুরি তলব করা হলো, পুলিশ কমিশনারকে ফোন করা হলো। প্রতিটা সেকেন্ড পার হচ্ছে আর ব্যাংকের সুনাম ধুলোয় মিশে যাচ্ছে। মিডিয়ার গাড়িগুলো সাইরেন বাজিয়ে আসতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকিং নিউজ শুরু হবে। বাইরে ফুটপাতে বসে নীল এসব দেখছিল। তার হাতে একটা অর্ধেক ছাড়ানো তামার তার। হঠাৎ তার হাত থেমে গেল, তার কান খাড়া হয়ে উঠল। কিছু একটা ঠিক নেই। ব্যাংকের পেছনের দিকে থাকা বিশাল ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানগুলোর আওয়াজ আজ অন্যরকম। রোজ ওগুলো একটানা চলে, হুম হুম হুম, কিন্তু আজ ফ্যানগুলোর আওয়াজ কেমন যেন খট হুম, যেন ওগুলো লয়ে চলছে না, যেন ওগুলো দম আটকে শ্বাস নিচ্ছে। মাঝে মাঝে একটা হালকা বিরতি, যেন কোনো অদৃশ্য শক্তি ওগুলোর গলা টিপে ধরছে। নীল উঠে দাঁড়ালো, হাতের তারটা ফেলে দিল। সে ধীর পায়ে দেওয়ালের কাছে গেল এবং কান পেতে রইল। তার চোখ ছোট হয়ে এলো, কপালে ভাঁজ পড়ল। সে বিড়বিড় করে উঠল, না, এটা মেশিন নষ্ট হওয়া নয়, এটা চুরিও নয়। সে একটু জোরেই বলে উঠল,
এটা রুট রিডিরেকশন, রাস্তা ঘোরানো হচ্ছে। নীলের হঠাৎ মনে পড়ল তার মায়ের মুখ। তার মা যে কোনো এক সময় এই ব্যাংকেই রাতের শিফটে ফ্লোর পরিষ্কার করত। মা শিক্ষিত ছিল না, কিন্তু মেশিনের ভাষা বুঝত। এক রাতে কাজ করে ফেরার পথে লরি পিষে দিয়ে চলে যায় মাকে। তারপর থেকেই নীল এই ফুটপাথে। মায়ের কাছে একটা পুরনো নোকিয়া কিপ্যাড ফোন ছিল, আর ছিল কিছু ডায়েরির পাতা। তাতে কোনো ফোন নম্বর লেখা ছিল না, ছিল কিছু অদ্ভুত প্যাটার্ন আর আঁকিবুকি। নীল পকেট থেকে সেই ময়লা মোড়ানো কাগজটা বের করল। সে রোজ ট্রান্সফরমারের শব্দ শুনে নতুন নতুন সংকেত লিখে রাখে। ব্যাংকের ভেতরের পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। বাইরে একটা নোংরা আবর্জনা কুড়ানো ছেলে দাঁড়িয়ে আছে, যার চোখ কাচের ওপারে সার্ভার রুমের দেওয়ালের আরপর কিছু একটা দেখার চেষ্টা করছে। নীল একটা গভীর শ্বাস নিল। তার মনে হলো, যদি এখন না বলা হয় তবে টাকাটা চিরকালের জন্য হারিয়ে যাবে। আর মায়ের সেই পুরনো কথাটা, মেশিন কখনো মিথ্যা বলে না, মানুষ বলে। সে তার ভারী বস্তাটা কাঁধে তুলল এবং সোজা ব্যাংকের প্রধান গেটের দিকে এগিয়ে গেল। সেই একই গার্ড যে তাকে রোজ তাড়িয়ে দেয়, তাকে দেখেই লাঠি উঁচিয়ে তেড়ে এলো। আবার এসেছিস? আজ তোকে মেরেই ফেলব। দেখছিস না ভেতরে ঝামেলা চলছে, ভাগ এখান থেকে। নীল আজ ভয় পেল না, সে থামল না। সে গার্ডের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, সাহেব, আমাকে ভেতরে যেতে দিন। যে টাকাটা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে, সেটা বাইরে যায়নি। গার্ড তাচ্ছিল্যের হাসি হাসল। তুই জানলি কি করে রে ভিখারি? যা ভাগ। কিন্তু ভেতরে তখন সাইরেন আরও জোরে বেজে উঠল। ঠিক সেই মুহূর্তে ব্যাংকের কাঁচের দরজা ঠেলে এক মহিলা দ্রুত পায়ে বেরিয়ে এলেন। পরনে নীল রঙের ফর্মাল শাড়ি, গলায় আইডি কার্ড ঝুলছে, আর চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। তিনি ছিলেন রাধিকা মেহতা, ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার। গত 20 মিনিট ধরে তিনি আইটি হেড আর ম্যানেজমেন্টের মাঝখানে পিষে মরছিলেন। তার কানে নীলের কথাটা গিয়েছিল। তিনি থমকে দাঁড়ালেন, গার্ডের দিকে তাকিয়ে ধমক দিলেন, কি হচ্ছে এখানে? গার্ড তোতলামি করে বলল, ম্যাডাম, এই পাগল ছেলেটা বলছে টাকা নাকি ব্যাংকেই আছে, আমি ওকে তাড়াচ্ছি। রাধিকা ক্লান্ত চোখে নীলের দিকে তাকালেন। একটা নোংরা রুগ্ন ছেলে, যার গায়ে আস্তাকুরের গন্ধ, কিন্তু ছেলেটার চোখে একটা অদ্ভুত জোর আছে। কি বললে তুমি? রাধিকার গলার স্বর কঠিন, কিন্তু তাতে আশার ক্ষীণ সুর। নীল মাথা নিচু করল না। সে শান্ত গলায় বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজেই টাকার পথ পরিবর্তন করেছে। যদি এখন কিছু না করা হয় তবে 3 ঘন্টা পর সেই টাকা নিজে থেকেই মুছে যাবে, জিরো হয়ে যাবে। কথাটা শুনে রাধিকার বুকের ভেতরটা ধক করে উঠল। টাকা মুছে যাবে, এই টেকনিক্যাল টার্মটা একটা রাস্তার ছেলে জানল কি করে? তিনি না ভেবেই জিজ্ঞেস করলেন, তোমাকে কে বলল এসব? নীল ব্যাংকের দেওয়ালের দিকে আঙুল তুলল। আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান 30 সেকেন্ডে একবার করে থামছে। এটা তখন হয় যখন লোড ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়। এটা সাধারণ চুরি নয় ম্যাডাম, এটা একটা ফাঁদ। সিস্টেমকে এমনভাবে লোড দেওয়া হচ্ছে যাতে সে নিজেই কনফিউজড হয়ে যায়। নীল কথাগুলো বলছিল কোনো তোতলামি ছাড়া, যেন সে কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। রাধিকা এক মুহূর্ত ভাবলেন। ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না। পুলিশ রাস্তায়, মিডিয়া গেটে, হারাবার আর কিছু নেই। তিনি গার্ডের দিকে তাকালেন, ওকে ভেতরে আসতে দাও। গার্ডের চোখ কপালে উঠল। ম্যাডাম, এই নোংরা ছেলেটাকে ভেতরে? আমি বললাম ভেতরে আসতে দাও। রাধিকা চিৎকার করে উঠলেন। নীল জীবনে প্রথমবার ব্যাংকের ভেতরে পা রাখল। অটোমেটিক দরজা খোলার সাথে সাথে এসির ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। সে শিউরে উঠল। ব্যাংকের মেঝেটা এতই চকচকে যে আয়নার মতো মুখ দেখা যায়। সেই ফ্লোরে তার নোংরা ফাটা পায়ের ছাপ পড়তেই তার নিজেরই লজ্জা লাগল। ব্যাংকের কর্মচারীরা কাজ থামিয়ে তার দিকে তাকাচ্ছিল। ফিসফিসানি শুরু হলো। এই ছেলেটা কে? রাধিকা ম্যাম পাগল হলেন নাকি? এই সময় ভিখারি নিয়ে এসছেন? কে দুর্গন্ধ, আমার তো বমি তাচ্ছে। নীলের কানে সব কথাই আসছিল, কিন্তু সে থামল না। রাধিকা তাকে সোজা 3 তলায় আইটি ফ্লোরে নিয়ে গেলেন। সেখানে এক বিশাল হলরুম। 5 জন লোক বড় বড় স্ক্রিন আর ল্যাপটপের সামনে দাঁড়িয়ে আছে। স্ক্রিনে লাল রঙের সব লাইন আর নম্বর পাগলের মতো ছুটছে। আইটি হেড মিস্টার সাক্সেনা নীলকে দেখে রাগে ফেটে পড়লেন। ম্যাডাম, এখন ইয়ার্কির সময় নয়। আমরা এখানে 500 কোটি টাকার ট্রেস পাচ্ছি না, আর আপনি রাস্তা থেকে টোকাই ধরে আনলেন। নীল কারো কথার উত্তর দিল না।
সে সোজা বড় স্ক্রিনটার দিকে তাকালো। সেখানে কোডিংয়ের হাজার হাজার লাইন। সে চোখ কুঁচকে তাকালো। তার মনে হলো সংখ্যাগুলো নাচছে। সে হঠাৎই বলে উঠল, আপনারা ভুল লক দেখছেন, আসল পথ লুকানো হয়েছে। আইটি রুমের পিন পতন নীরবতা ভেঙে গেল। এই ছেলেটা আমাদের শেখাবে, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যঙ্গ করে বলল। নীল এগিয়ে গেল। তার নোংরা আঙুল দিয়ে স্ক্রিনের কোনায় থাকা একটা ছোট্ট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। এটা দেখুন, প্রত্যেকবার ট্রানজ্যাকশনের ঠিক 1 সেকেন্ড আগে ঘড়ির সময় পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না, কোনো মানুষ এত দ্রুত টাইপ করতে পারবে না। আইটি হেড সাক্সেনা বিরক্ত হয়ে ঝুঁকে দেখলেন। হঠাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি চশমাটা ঠিক করে আবার দেখলেন। মাই গড, এটা তো... তিনি তোতলামি শুরু করলেন। এটা তো অসম্ভব, মিলিসেকেন্ডের গ্যাপে টাইম লুপ তৈরি হচ্ছে। নীল প্রথমবার মাথা তুলে সবার দিকে তাকালো। তার চোখে তখন আর দারিদ্র্যের ছায়া নেই, আছে মেধার আগুনের ঝলকানি। অসম্ভব নয় স্যার, যে এটা করেছে সে টাকা চুরি করেনি, সে ব্যাংকের নিজের সঙ্গেই লড়াই করতে বাধ্য করেছে। সে এমন একটা লুপ তৈরি করেছে যেখানে সিস্টেম ভাবছে টাকাটা আছে, আবার ভাবছে টাকাটা নেই। রাধিকার গলা কাঁপল। তাহলে টাকা কি ফিরে আসতে পারে? নীল একটা লম্বা শ্বাস নিল। সে জানে এখন সে যা বলবে তার উপর নির্ভর করছে এই ব্যাংকের ভবিষ্যৎ। আসতে পারে, কিন্তু যদি দেরি হয় তবে আর কোনোদিন আসবে না, কারণ সিস্টেম এখন নিজেকেই খেয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ এখন বোমার মতো মনে হচ্ছে। আইটি টিমের সবার অহংকার ধুলোয় মিশে গেছে। তারা বুঝতে পারছে তাদের এত দামি ডিগ্রি আর সফটওয়্যার যা ধরতে পারেনি, এই রাস্তার ছেলেটা এক পলকে তা ধরে ফেলেছে। নীল হঠাৎ বলল, আমাকে একটা কম্পিউটার দিন, ইন্টারনেট নয়, শুধু লোকাল অ্যাক্সেস চাই। আইটি হেড বললেন, কিন্তু আমাদের সিকিউরিটি প্রোটোকল। রাধিকা থমক দিলেন, প্রোটোকল জাহান্নামে যাক, ওকে অ্যাক্সেস দিন। একজন অনিচ্ছা সত্ত্বেও একটা ল্যাপটপ নীলের দিকে ঘুরিয়ে দিল। নীল ল্যাপটপের সামনে দাঁড়াল। সে বসল না, যেন বসাটা তার কাছে বিলাসিতা। তার নোংরা কালো হাতটা কিবোর্ডের ওপর রাখল। আঙুলগুলো কাঁপছে না, স্থির। সে চোখ বন্ধ করল কয়েক সেকেন্ডের জন্য। মায়ের সেই কথাটা মনে করল, ভয় পাবি না নীল, মেশিনেরও প্রাণ আছে, শুধু সঠিক সুরে ডাকতে হয়। নীল টাইপ করা শুরু করল, খট খট খট। স্ক্রিনে একটা কালো উইন্ডো কমান্ড প্রম্পট খুলল। কোনো গ্রাফিক্স নেই, শুধু সাদা লেখা। রাধিকা ঘড়ি দেখলেন, আর মাত্র কয়েক ঘন্টা। নীল ফিসফিস করে বলল, খেলা শুরু। কিন্তু সে জানত না, সে যে দরজায় টোকা দিচ্ছে তার ওপাশে অপেক্ষা করছে এক ভয়ানক বিপদ। যে হ্যাকার এই কাজ করেছে সে ব্যাংকের ভেতরেই আছে কিনা কে জানে। আইটি ফ্লোরের বাতাসের ভারী ভাব যেন নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। সবাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখ 12 বছরের সেই নোংরা জামা পরা ছেলেটির দিকে, যার আঙুলগুলো ল্যাপটপের কিবোর্ডে ঝড়ের বেগে চলছে। নীল টাইপ করছিল, কিন্তু তার কোনো তাড়াহুড়ো ছিল না। প্রতিটি কমান্ড সে ভেবে চিনতে দিচ্ছিল, যেন সে আগে থেকেই জানত এরপরে কি হবে। আইটি টিমের সদস্যরা একে অপরের দিকে তাকাচ্ছিল। স্ক্রিনে যেসব টেক্সট উঠছিল তা তাদের চেনা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেগুলোকে যেভাবে সাজানো হচ্ছিল তা তাদের ধারণার বাইরে। আইটি হেড সাক্সেনা ফিসফিস করে বললেন, এটা তো সিস্টেমের পেছনের দরজা, ব্যাকডোর। এই অ্যাক্সেস তো আমাদের কাছেও নেই, ও এটা জানল কি করে? নীল না থেমেই উত্তর দিল, এটা কোনো দরজা নয় স্যার, এটা ভেন্টিলেশন। যখন কেউ সিস্টেমের মেন দরজা বন্ধ করে দেয় তখন বাতাস ঢোকার জন্য এই পথটাই খোলা থাকে। হঠাৎ স্ক্রিনে একটা গ্রাফ ভেসে উঠল। এটা কোনো সাধারণ গ্রাফ নয়, এটা ছিল ডেটা প্রবাহের মানচিত্র। নীল এক জায়গায় আঙুল রাখল, সেখানে একটা লাল বিন্দু দপদপ করছে। এখানে আটকে আছে টাকা, নীল বলল। সাক্সেনা ঝুঁকে দেখলেন, কিন্তু এটা তো একটা খালি সেক্টর। এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই, টাকা এখানে থাকবে কি করে? নীল তার দিকে তাকাল। তার চোখে তখন এক উদ্ভুত গভীরতা। কারণ এটা অ্যাকাউন্ট নয় স্যার, এটা একটা ফাঁদ। সিস্টেম নিজে ভয়ের চোটে এই ঘরটা তৈরি করেছে। যখন সিস্টেম বুঝতে পারে কেউ তাকে হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু সে হ্যাকারকে আটকাতে পারছে না, তখন সে টাকাগুলোকে লুকিয়ে ফেলার জন্য একটা ভার্চুয়াল বাংকার তৈরি করে। টাকাটা চুরি হয়নি, সিস্টেম নিজেই টাকাটাকে গিলে ফেলে পেটের ভেতরে লুকিয়ে রেখেছে। রাধিকা অবাক হয়ে বললেন, তার মানে
টাকা আমাদের কাছেই আছে? আছে, নীল বলল, কিন্তু আর বেশিক্ষণ থাকবে না। ঠিক তখনই স্ক্রিনে একটা ভয়ানক লাল সতর্কতা, রেড অ্যালার্ট চলে উঠল। ওয়ার্নিং, সিস্টেম কোল্যাপস ইন 14 মিনিটস। রাধিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। এর মানে কি নীল? এর মানে হল, নীল দ্রুত টাইপ করতে করতে বলল, যে এই কাজটা করেছে সে বুঝতে পেরেছে আমরা টাকার হদিস পেয়ে গেছি। সে এখন রিমোট কমান্ড দিয়ে পুরো বাংকারটা ধসিয়ে দেবার চেষ্টা করছে। যদি এই 14 মিনিটের মধ্যে আমরা টাকা বের করতে না পারি, তবে ওই 500 কোটি টাকা ডিজিটাল ধুলোয় পরিণত হবে, না ব্যাংকের হবে না চোরের। আইটি রুমে হুলস্থুলো পড়ে গেল। তাড়াতাড়ি করো, ফায়ারওয়াল ব্রেক করো, কেউ একজন চিৎকার করল। নীল ধমক দিয়ে বলল, চুপ করুন। গায়ের জোরে মেশিন খোলে না, এটা কোনো তালা নয় যে হাতুড়ি দিয়ে ভাঙবেন। সে চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ডের জন্য সব শব্দ তার কানে আসা বন্ধ হয়ে গেল। তার মনে পড়ল মায়ের সেই পুরনো কিপ্যাড ফোনটার কথা। মা বলতো, জিনিসপত্র সোজা পথে না চললে উল্টো পথে ঘোরাতে হয় রে নীল। নীল চোখ খুলল। আমাদের সিস্টেমকে বোঝাতে হবে যে আমরা শত্রু নই। সে পকেট থেকে সেই মোড়ানো কাগজটা বের করল, যাতে তেড়াবাঁকা কিছু চিহ্ন আঁকা ছিল। সে বলল, এখন আমি যা করব কেউ বাধা দেবেন না। নীল অদ্ভুত এক কাজ শুরু করল। 500 কোটি টাকা উদ্ধার করার বদলে সে সিস্টেমের ইনপুট বক্সে 10 টাকা, 50 টাকা আর 100 টাকার এন্ট্রি দিতে শুরু করল। স্যাক্সেনা চিৎকার করে উঠলেন, তুমি পাগল হয়ে গেছ? 500 কোটি টাকা ডুবে যাচ্ছে আর তুমি 10 টাকার এন্ট্রি দিচ্ছ? এতে সিস্টেম স্লো হয়ে যাবে। তিনি ল্যাপটপটা কেড়ে নিতে যাচ্ছিলেন। রাধিকা তাকে আটকে দিলেন। থামুন মিস্টার সাক্সেনা, ওকে করতে দিন। নীল শান্ত গলায় বলল, স্যার, আপনারা বড়লোকেরা শুধু বড় টাকায় দেখেন, কিন্তু মেশিনের কাছে টাকার অঙ্কটা বড় নয়, প্যাটার্নটা বড়। মেশিন জানে 500 কোটি টাকার ট্রানজ্যাকশন ভুয়া হতে পারে, কিন্তু 10 টাকার ট্রানজ্যাকশন কখনো মিথ্যে হয় না। এটা গরিবের টাকা। আমি সিস্টেমকে ছোট ছোট টাকার এন্ট্রি দিয়ে বিশ্বাস অর্জন করছি। আমি তাকে বোঝাচ্ছি, আমরা সাধারণ মানুষ, আমরা হ্যাকার নই। অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করল। স্ক্রিনে একটা নতুন মিটার ভেসে উঠল। ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং 20%, 40%, 60%। সাক্সেনা হাঁ হয়ে গেলেন। এই মিটার, এই ফিচারটা তো আমি কোনোদিন দেখিনি। নীল বলল, কারণ আপনারা কখনো সিস্টেমকে ভদ্রভাবে কিছু জিজ্ঞেস করেননি, শুধু কমান্ড দিয়েছেন। ঘড়িতে আর মাত্র 5 মিনিট বাকি। ট্রাস্ট ইন্ডেক্স 90%-এ পৌঁছে গেছে। হঠাৎ একটা বিকট বিপ শব্দে আইটি রুম কেঁপে উঠল। স্ক্রিন আবার লাল হয়ে গেল। সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড, ম্যানুয়াল ওভাররাইড ইনিশিয়েটেড। নীলের হাত থেমে গেল। সে ভয়ার্ত চোখে রাধিকার দিকে তাকাল। ম্যাডাম, যে হ্যাকার এই কাজ করেছে সে এতক্ষণ বাইরে থেকে চেষ্টা করছিল, এখন সে ম্যানুয়ালি আমাদের ব্লক করছে। মানে? রাধিকা ফিসফিস করলেন। মানে হল, চোর বাইরের কেউ নয়, চোর এই ব্যাংকেরই ভেতরের কেউ। সে এই নেটওয়ার্কের ভেতরে বসেই আমাকে বাধা দিচ্ছে। ঘরের সবাই একে অপরের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে লাগল। কে হতে পারে সে বিশ্বাসঘাতক? নীল বলল, ম্যাডাম, আমার কাছে আর একটাই রাস্তা আছে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। কে রাস্তা? আমাকে পুরো ব্যাংকের পাওয়ার অফ করতে হবে। মেইন সার্ভার, ব্যাকআপ, জেনারেটর সব। 30 সেকেন্ডের জন্য ব্যাংকে মৃত করে রাখতে হবে। সাক্সেনা আতকে উঠলেন, অসম্ভব, সার্ভার ক্র্যাশ করে যাবে, সব ডেটা কারাপ্ট হয়ে যাবে। রাধিকা ঘড়ি দেখলেন, আর 2 মিনিট বাকি। বাইরে মিডিয়ার চিৎকার শোনা যাচ্ছে, ব্যাংকের সুনাম সুতোয় ঝুলছে। তিনি নীলের চোখের দিকে তাকালেন। সেই চোখে কোনো ভনিতা নেই, আছে নিখাত সত্য। রাধিকা চিৎকার করে নির্দেশ দিলেন, শাট ইট ডাউন, সব বন্ধ করো। কিন্তু ম্যাডাম, আই সেড শাট ইট ডাউন। নীল একটা শেষ কমান্ড টাইপ করল এবং এন্টার চাপল। মুহূর্তের মধ্যে ব্যাংকের সব আলো নিভে গেল। কম্পিউটারগুলোর ফ্যানের শব্দ থেমে গেল। আইটি ফ্লোর, ক্যাশ কাউন্টার, লবি সব কিছু অন্ধকারে ডুবে গেল। এক ভুতুরে নীরবতা নেমে এলো। অন্ধকারে শুধু মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। 1, 2, 10, 20 সবাই মনে মনে প্রার্থনা করছে। 30 সেকেন্ড যেন 30 বছরের মতো মনে হচ্ছে। অন করো, নীল অন্ধকারে চেঁচিয়ে উঠল। সুইচ টেপা হল। জেনারেটর গর্জন করে উঠল। লাইটগুলো দপদপ করে জ্বলে উঠল। একের পর এক স্ক্রিন অন হতে শুরু করল। সবার চোখ মেন স্ক্রিনে, সেখানে লোডিং বার ঘুরছে ঘুরছে।
হঠাৎ একটা সবুজ আলো জ্বলে উঠল। রিকনসিলিয়েশন কমপ্লিট। নিচে বড় বড় অক্ষরে লেখা উঠল, টোটাল রিকাভার্ড অ্যামাউন্ট 500 ক্রোর। আইটি রুমে কোনো হাততালি বাজল না, কেউ চিৎকার করল না। সবাই এতটাই স্তম্ভিত ছিল যে তাদের গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। সাক্সেনা ধপ করে চেয়ারে বসে পড়লেন, তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। টাকা ফিরে এসেছে, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। নীল চেয়ার থেকে নামল, সে ক্লান্ত, ঘামে ভিজে গেছে। সে ধীর পায়ে সাক্সেনার কাছে গিয়ে বলল, স্যার, এবার ওই শেষ ফোল্ডারটা খুলুন, log-error-404 নামে। সাক্সেনা কাঁপা কাঁপা হাতে ফোল্ডারটা খুললেন। সেখানে কোনো আইপি অ্যাড্রেস বা হ্যাকিং কোড ছিল না, সেখানে ছিল একটি ইউজার আইডি। এই আইডি পেয়ে সিস্টেমকে ম্যানুয়ালি ব্লক করার চেষ্টা করা হয়েছিল। নামটা স্ক্রিনে ভেসে উঠতেই রাধিকা দেওয়াল ধরে ফেললেন। নামটা ব্যাংকেরই ডেপুটি টেকনোলজি ডিরেক্টর মিস্টার ভার্মার। আইটি রুমের এক কোনায় দাঁড়িয়ে থাকা মিস্টার ভার্মা এতক্ষণ ঘামছিলেন। সবাই তার দিকে তাকালো। তিনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু সিকিউরিটি তাকে ধরে ফেলল। রাধিকা রাগে কাঁপতে কাঁপতে তার সামনে গেলেন। কেন করলেন আপনি এটা? ভার্মা ভেঙে পড়লেন। আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছিল, জুয়ার ঋণ। আমি ভেবেছিলাম সিস্টেম কনফিউজড হয়ে গেলে টাকাটা আমি সরিয়ে নেব, কেউ ধরতেই পারত না। কিন্তু এই পিচ্চি ছেলেটা। তিনি নীলের দিকে আঙুল তুললেন। পুলিশ এসে ভার্মাকে নিয়ে গেল। 500 কোটি টাকা উদ্ধার, আর আসল অপরাধী ধরা পড়ল। তাও কার দ্বারা? এক আবর্জনা কুড়ানো ছেলের দ্বারা। সন্ধ্যা নেমে এসেছে। ব্যাংকের বাইরে তখন উৎসবের আমেজ। মিডিয়া জেনে গেছে টাকা উদ্ধার হয়েছে। সবাই নায়ককে খুঁজছে। রাধিকা নীলকে খুঁজছিলেন। তিনি দেখলেন নীল দরজার দিকে এগিয়ে যাচ্ছে, তার সেই পুরনো নোংরা বস্তাটা কাঁধে নিয়ে। নীল, থামো! রাধিকা দৌড়ে গেলেন। নীল থামল। রাধিকা তার সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো তুমি কি করেছ? চেয়ারম্যান স্যার তোমাকে 10 কোটি টাকা দেবেন বলেছেন। তোমার জীবন বদলে যাবে। তুমি পড়াশোনা করবে, বড় অফিসার হবে। নীল হাসল। সেই হাসিটা বড় অদ্ভুত। তাতে লোভ নেই, আছে এক ধরনের করুণা। সে বলল, ম্যাডাম, টাকা দিয়ে জীবন বদলানো যায়, কিন্তু সম্মান কেনা যায় না। আমি যদি এখন টাকা নিই, তবে লোকে বলবে ভিখারি লটারি পেয়েছে, কেউ আমার মেধার দাম দেবে না। তাহলে তুমি কি চাও? কিছু তো চাও? রাধিকা জেদ ধরলেন। নীল একটু ভাবল, তারপর ব্যাংকের কাঁচের দেওয়ালের ওপারে ফুটপাতের দিকে তাকাল, যেখানে তার মতো আরও অনেক শিশু আবর্জনার স্তূপের মধ্যে খাবার খুঁজছে। সে বলল, ম্যাডাম, যদি সত্যিই কিছু দিতে চান, তবে একটা কাজ করুন। এমন একটা সিস্টেম তৈরি করুন যা আমাদের মতো ছোট মানুষদের ভাইরাস মনে না করে, আমাদেরও মানুষ মনে করে। আর সে একটু থামল। গার্ডকে বলে দেবেন কাল থেকে যেন আমাকে আর না টাড়ায়। আমি শুধু মেশিনের শব্দ শুনতে আসি, চুরি করতে নয়। নীল আর দাঁড়াল না। সে কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। বাইরে তখন ক্যামেরার ফ্ল্যাশ ছলকাচ্ছে, কিন্তু কেউ নীলকে লক্ষ্য করল না। সবাই ব্যাংকের কর্তাদের ছবি তুলতে ব্যস্ত। নীল ভিড় কাটিয়ে ফুটপাতে তার পুরনো জায়গায় গিয়ে বসল। ট্রান্সফরমার বক্সটা আবার সেই পরিচিত শব্দ করছে, নীল বক্সটার গায়ে হাত বুলিয়ে বলল, ধন্যবাদ বন্ধু, আজ তুই না থাকলে ওরা বাঁচত না। পরের দিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় বিশাল হেডিং, 500 কোটি টাকা উদ্ধার। ওরিয়ন ব্যাংকের ঐতিহাসিক সাফল্য। কিন্তু সেই খবরের কোথাও নীলের নাম ছিল না। শুধু শেষ পাতায় এক কোণায় ছোট্ট একটা কলামে লেখা ছিল, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এক অজ্ঞাতনামা সোর্সের সাহায্যে এই সমস্যার সমাধান হয়েছে। রাধিকা তার কেবিনে বসে জানালা দিয়ে নিচে তাকালেন। সেখানে সেই আবর্জনার স্তূপের পাশে নীল বসে আছে, রোদ তার মুখে পড়েছে। রাধিকা মনে মনে প্রতিজ্ঞা করলেন, তোমার নাম কাগজে না থাকতে পারে নীল, কিন্তু এই ব্যাংকের সিস্টেমে আমি তোমার নাম খোদাই করে দেব। কয়েক মাস পর ওরিয়ন ব্যাংকের সামনে একটা নতুন স্কুল খোলা হল, নীল আকাশ পাঠশালা। পথ শিশুদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও গণিত শিক্ষার স্কুল। উদ্বোধনের দিন ফিতে কাটার জন্য কোনো মন্ত্রী এলেন না। ফিতে কাটল নীল। তার গায়ে তখনও সেই পুরনো শার্ট, কিন্তু চোখে ছিল এক নতুন আকাশ ছোঁয়ার স্বপ্ন। সেদিন প্রমাণ হয়ে গেল, মেধা কখনও আবর্জনায় চাপা থাকে না, হীরা কয়লার খনিতেও জ্বলে ওঠে। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে কমেন্টে নীল লিখে জানান।
আমরা প্রায়ই মানুষের পোশাক দেখে বিচার করি, কিন্তু কে জানে, হয়তো আপনার পাশের মানুষটির ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা। এমন আরও রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।